সিন্ডিকেটের কারণে বন্ধ মালয়েশিয়ার শ্রম বাজার। সংকট সমাধানে দ্বিপক্ষীয় আলোচনা সহ জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চান বিশেষজ্ঞরা। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে উত্তপ্ত কুয়েট। হামলাকারীদের শাস্তি নিশ্চিতে শিক্ষার্থীদের আলটিমেটাম, ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। মামলা জটিলতায় চট্টগ্রাম বন্দরে নষ্ট হচ্ছে শত কোটি টাকার গাড়ি। প্রতিবছর বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। এবং কাপ্তাই হ্রদের জলে ভাসা জমিতে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। শ্রীপুরের বড়মি খেয়াঘাটে 4 ঘন্টায় বিক্রি হয় 10 লাখ টাকার সবজি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ারিউল্লাহ। এবার বিস্তারিত। বিশাল বাজার থাকার পরও সিন্ডিকেটের কারণে থমকে আছে মালয়েশিয়ার শ্রমবাজার। মূলত পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির কারণে দুদফায় বন্ধ হয়ে যায় দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার। বিশেষজ্ঞরা বলছেন, সংকট সমাধানে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। অবৈধ অভিবাসন, মানব পাচার সহ শ্রমশক্তি খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। বাংলাদেশ থেকে 1978 সালে প্রথমবারের মতো মালয়েশিয়া যায় মাত্র 23 জন শ্রমিক। বর্তমানে সেখানে কর্মরত শ্রমিকের সংখ্যা 14.5 লাখেরও বেশি। শতকরা হিসেবে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারের পরিমাণ কম বেশি 9%। আওয়ামী লীগ সরকারের সিন্ডিকেট, দুর্নীতি ও অনিয়মের কারণে 2018 সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এই 3 বছর পর কর্মী প্রতি 78,900 টাকার চুক্তিতে বাজার উন্মুক্ত হলেও নেওয়া হতো প্রায় 5.5 লক্ষ টাকা। খরচ তো 5 লাখ টাকা। আমরা খালি শুনি, কাজের মতো তা না। মামাই নিতেছে বলতে ব্যাংকা নিতেছে, এজেন্সি নিতেছে, টিকিট মিলে সব মিলে 5 লাখ টাকার মতো লাগতেছে। জনগণের সাথে প্রতারণা করে অধিক পরিমাণে টাকা নিচে আত্মসাৎ করেছে। এটার জন্য ক্ষতিগ্রস্ত আমরা। অভিযোগ আছে 2022 থেকে 2024 সালে মে পর্যন্ত 4,94,180 জন কর্মীর কাছ থেকে এই সিন্ডিকেট হাতিয়ে নেয় 20,000 কোটি টাকা। মালয়েশিয়ার শ্রমবাজারকে ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 3 সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী ও বেনজির আহমেদ। সিন্ডিকেটের মূল হোতা হিসেবে যুক্ত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামাল। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন বাইরের সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন ও বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক দাতুশ্রী নূর আমিন। বিগত সরকারের সর্বোচ্চ লেভেল থেকে সিন্ডিকেটকে সাপোর্ট দেওয়া হয়েছিল এবং সিন্ডিকেটটা করেছিল সাবেক সরকারের মন্ত্রী, বেশ কয়েকজন এমপি ছিল। এই সিন্ডিকেশনটা মালয়েশিয়া বাংলাদেশি বংশোদ্ভূত আমিন নূর সেখানে করেন। বাংলাদেশে নিয়ন্ত্রণ করেন রুহুল আমিন স্বপন, বাইরের সাবেক মহাসচিব ছিলেন। 1,52,000 টাকা করে প্রত্যেকটা কর্মীকে অতিরিক্ত শুধু সিন্ডিকেটকে দিতে হয়েছে। অনিয়মের জন্য বাংলাদেশের উল্লেখযোগ্য এই শ্রমবাজারের দরজা বারবার কেন বন্ধ হচ্ছে তা অনুসন্ধানের প্রয়োজন সর্বোচ্চ পর্যায়ে তদন্ত কমিশন গঠন। মালয়েশিয়ান সরকারের সাথে যৌথভাবে উদ্যোগ নিয়ে যদি মালয়েশিয়াতেও সে তদন্ত চালানো যায়। মানব পাচার বা অভিবাসনের ক্ষেত্রে যে আইনগুলো আছে সেগুলোর যথাযথ প্রয়োগ নাই, মামলা হয় না, মামলা হলেও মামলার কোনো রকম সুরাহা আমরা দেখি না, দীর্ঘসূত্রিতা হয়, অন্যান্য মামলার ক্ষেত্রেও যেমন হয়। মালয়েশিয়াতে যারা এই অবৈধ প্রক্রিয়ার মধ্যে যুক্ত আছে তাদের ব্যাপারে তো বাংলাদেশের আইন দিয়ে কোনো রকম কিছু করা যাবে না। সংকট সমাধানে মালয়েশিয়া সরকারের সাথে দ্বিপক্ষীয় চুক্তির পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মালয়েশিয়ান সরকারের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে গত 10 বছরের মালয়েশিয়ায় অভিবাসন সেক্টরের একটা মূল্যায়ন করা যেতে পারে যে কোন কোন জায়গাগুলোতে আমাদের চুক্তিতে কি থাকা দরকার। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির 4র্থ প্রধান গন্তব্য মালয়েশিয়া। 2020-21 অর্থ বছরে দেশের রেমিটেন্স প্রবাহের প্রায় 10% এসেছে দেশটি থেকে। 2021-22 অর্থ বছরে তা প্রায় অর্ধেকে নেমে $1.02 বিলিয়ন দাঁড়ায়। পরের অর্থ বছরেও অব্যাহত ছিল এই নিম্নমুখী প্রবণতা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, এতে শতাধিক আহত হন। এদিকে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে কুয়েটে
ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ উপাচার্য, ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ বেলা 1টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন তারা। যদি দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। দর্শক, কুয়েট পরিস্থিতি জানাতে আমাদের সাথে খুলনা থেকে যোগ দিবেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, গতকাল পরিস্থিতি উত্তপ্ত থাকার পর আজ বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানতে চাই। কাল দুপুর থেকে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থী বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ শুরু হয় এবং পুরো কুয়েটে একটা রণক্ষেত্র তৈরি হয়। যে রণক্ষেত্রে প্রায় দফায় দফায় সংঘর্ষের কারণে প্রায় 100 শতাধিক ছাত্র আহত হয় এবং এক্ষেত্রে যে অভিযোগ এসেছে ছাত্রদলের পক্ষ থেকে বহিরাগত কুয়েটের আশেপাশে বহিরাগত এসেও ছাত্রদের উপর হামলা চালায় এবং সেক্ষেত্রে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে দফায় দফায় চেষ্টা করে এই সংঘর্ষ থামানোর চেষ্টা করেন, কিন্তু তারপরেও সেই সংঘর্ষ চলতে থাকে এবং আজকে যেটা দেখা যাচ্ছে সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কুয়েটের চারপাশে এবং কুয়েটের ভিতরে অবস্থান করছে এবং আপনারা জানেন গতকাল মধ্যরাত পর্যন্ত কুয়েটের যিনি ভিসি আছেন তাকে ছাত্ররা অবরুদ্ধ করে রাখেন এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে 5 দফা দাবি দেওয়া হয়, যেখানে বলা হয় যে কুয়েটে স্থায়ীভাবে ছাত্র রাজনীতি বন্ধ, ভিসি প্রভিসি এবং ছাত্র বিষয়ক যে পরিচালক রয়েছেন তার পদত্যাগ সহ 5 দফা দাবি করেন। সেই সাথে আপনারা জানবেন যে গতকালকে এই বিষয়কে কেন্দ্র করে খুলনার শিববাড়ি মোড়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদল যুবদলরাও মুখোমুখি অবস্থানে থাকেন এবং সেখানে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করে। এই অবস্থায় দেখা গেছে যে এখনো যে পরিস্থিতি রয়েছে তাতে পুরো কুয়েটে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন এবং কুয়েট প্রশাসন চেষ্টা করছেন যে সমস্ত কিছু সামাল দিতে, কিন্তু ছাত্রদের দাবি যে আজকে 1টার মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা এই আরো কঠোর আন্দোলন দিবে এবং সমস্ত পরীক্ষা বয়কট করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেই সাথে তারা বলছে যে কুয়েটে কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকবে না। এই ছিল অলি সর্বশেষ কুয়েটের পরিস্থিতি। জি শহীদুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ খবর জানানোর জন্য। মামলা জটিলতায় চট্টগ্রাম বন্দরে নষ্ট হচ্ছে শত কোটি টাকার গাড়ি। বন্দরে গাড়ি আসার 1 মাসের মধ্যে নেয়া না হলে নিলামে বিক্রি করার নিয়ম থাকলেও মামলা থাকায় তা সম্ভব হচ্ছে না। বন্দর ইয়ার্ডে এসব গাড়ি পড়ে থাকায় বন্দরের আর্থিক ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মামলা জটিলতায় চট্টগ্রাম বন্দরে পড়ে আছে শত কোটি টাকা 200টি গাড়ি। চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ ইয়ার্ড দখল করে দীর্ঘদিন ধরে পড়ে আছে এইসব গাড়ি। গাড়িগুলো বন্দরের মূল্যবান জায়গা দখল করে রেখেছে জানিয়ে বন্দর সচিব বললেন, গাড়িগুলো সরিয়ে নিতে কাস্টমসকে দফায় দফায় অনুরোধ করলেও তারা নেয়নি। প্রায় 200টার মতো গাড়ি আছে। এই গাড়িগুলো আদালতের কোনো নির্দেশনা বা আদেশ ব্যতীত এগুলো আমরা নিষ্পত্তি করতে পারবো না, নিলামও করতে পারবো না, আমরা ধ্বংসও করতে পারবো না, অথবা কারো অনুকূলে ছাড়পনাও করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আদালত আমাদেরকে কোনো ভার্ডিক্ট না দিবে। দীর্ঘদিন ধরে পড়ে নষ্ট হওয়া এসব গাড়ির বিপরীতে মামলা রয়েছে, সেই কারণে গাড়িগুলো নিলামে তোলা সম্ভব হয়নি জানালেন এই কর্মকর্তা। কাস্টমসের কাছে বারবার আবেদন দিয়ে আসছি যে এগুলো দ্রুত যেন নিষ্পত্তি করা হয়, যেটা আমাদের গুরুত্বপূর্ণ স্পেসটা যেন খালি করা হয় এবং যেগুলো হচ্ছে নিলামের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য না
সেগুলা অন্য যে কোনো উপায়ে আইদার ডিস্ট্রাকশন অথবা অন্য কোনো উপায়ে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে সেগুলো যেন নিষ্পত্তি করে। বেশ কিছু আইনি পরিবর্তন আনতে হচ্ছে যাতে এই বন্দরে বছরের পর বছর কোনো কিছু পড়ে না থাকে। আর আইনি জটিলতার কারণে কাস্টমস নিলাম করতে পারছিল না বললেন নৌ পরিবহন উপদেষ্টা। এরকম 10-15 বছর পরে থাকবে না, অতি সত্বর এগুলো নিলাম হবে, কারণ এখানে আইনি জটিলতার কারণে কাস্টমস নিলাম করতে পারছিল না। সেটা মোটামুটি আমার আশা, তারপরে এনবিআর চেয়ারম্যান সাহেব ছিলেন, তারপরে আমাদের অর্থ উপদেষ্টা আসছিলেন, সবারই এক কথা যে পোর্টকে ক্লিয়ার রাখতে হবে। গাড়িগুলো নিলাম না হওয়ায় বন্দরের যেমন ক্ষতি করেছে তেমনি দেশের আর্থিক ক্ষতিও করেছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ভাসা জমিতে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের বুকে ও পাহাড়ি ঘোনায় জেগে ওঠা চরে ধান রোপণ করেছেন চাষিরা। মাস দুয়েক পরেই ফসল ঘরে তুলবে তারা। তবে হ্রদের পানি বেড়ে গেলে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সর্বাত্মক সহযোগিতা করছে কৃষি বিভাগ। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নভেম্বর মাসের শেষের দিকে জলে ভাসা জমিতে চাষাবাদ শুরু হয়ে চলে এপ্রিল পর্যন্ত। পলিভরাট এসব মাটিতে লাঙ্গল চাষ ছাড়াই ধান রোপণ করে চাষিরা। কিন্তু এপ্রিলে বর্ষা মৌসুমে কাপ্তাইয়ের পানি বেড়ে গেলে তলিয়ে যায় আবাদি ফসলের মাঠ। তাই অনেকটাই ভাগ্যের ওপর নির্ভর করে চাষ করে চাষিরা। ধানের পাশাপাশি নানা রকম ফল, শাকসবজি চাষাবাদ করা হয়। এ জমিতে উৎপাদিত ফসল একদিকে যেমন কৃষকদের অর্থনীতির চাকা সচল করে, তেমনি জেলার মানুষের খাদ্যের যোগান দিয়ে থাকে। আমি 1 একর মতো জমি লাগাইলাম, তারপরে লাগাইয়ে তারপরে আমি মোট কিছু মানে চাষবাস করি কোনো রকম, মানে আমি যার যিনি ইয়ে হয় যিনি আমি বেশি পারি ৭৭ নম্বর লাগাই, তারপরে ওই জলক জলক নম্বর জলক লাগাই, বহুত জনে বহুত কিছু ধান লাগায়। এখন তো হইন হজ্য মারে ওই কানি ধান লাগাই দানায় দানায় শুকা বাজার ভাড়া। কৃষি বিভাগ জানায় কাপ্তাই হ্রদের জলে ভাসা জমির পরিমাণ নির্ভর করে হ্রদের পানি ওঠানামার উপর। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সার, বীজ, কীটনাশক দিয়ে সহায়তা করছে কৃষকদের। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে 1 বিঘা জমিতে চাষ করার মতো বীজ, হাইব্রিড বীজ এবং 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি এটা আমরা দিয়েছি। হাইব্রিড ধানের বীজ সহায়তা 3000 চাষিকে দিয়েছি এবং প্রায় আরও 7000 চাষিকে আমরা উপসি জাতের ধানের বীজ এবং 10 কেজি ডিএপি এবং 10 কেজি সার প্রণোদনা সহায়তা। রাঙামাটি জেলায় প্রায় 4600 হেক্টর জলে ভাসা জমিতে বোরো ধানের চাষ হচ্ছে। আফরিন পপি, মোহনা সংবাদ। গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর বড়মি খেয়াঘাটে প্রতি বুধবার বসে সাপ্তাহিক হাট। হাটে 10 লাখ টাকার সবজি বেচা কেনা হয় মাত্র কয়েক ঘন্টায়। খরচ কম হওয়ায় নৌপথেই কৃষকেরা পণ্য পরিবহন করেন। শীতের শেষ দিকে সবজির দাম কম হওয়ায় খরচ উঠাতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। তাই ক্ষতি পুষিয়ে নিতে আগাম সবজি চাষের পরামর্শ কৃষি অফিসের। আলফাজ সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। গাজীপুরের শ্রীপুরের বড়মি বাজারের শীতলক্ষ্যা নদীর ঘাটে গত 30 বছর ধরে বসছে সবজির বাজার। সবজির মৌসুম ডিসেম্বর থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এই হাটে প্রচুর স্থানীয় সবজি বেচাকেনা হয়। টমেটো, আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মূলাসহ নানা ধরনের মৌসুমী সবজির সমারোহ দেখা যায় এই হাটে। এবছর উৎপাদন খরচের তুলনায় সবজির দাম কম হওয়ায় উৎপাদন খরচ উঠাতে হিমশিম খাচ্ছে কৃষকরা। এইবারের মতন বাজার কোনো সময় খারাপ যায় না। এই কপিগুলি আমার খেতেই পড়ছে মনে করেন 15 টাকা খরচ, মানে বাজারে এনে বিক্রি করতে হয় 10 টাকা। মালটা ভালো পাওয়া যায়, এবার মালটা আমি খাইতে লাগি রাখতে খাইতে কয়েকদিন বাড়িতে নেই কিনা খাই বেশি মাল পাওয়া যায়। বাজার দর পেতে মৌসুমকালীন সবজি আগাম চাষ করার পরামর্শ দিয়েছে উপজেলা কৃষি অফিস। শীতকালীন সকল সবজির আবাদ খুব ভালো হয়েছে এবং উৎপাদন ভালো হয়েছে। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে এই সময়টাতে আসলে আমাদের সবজির দাম কমে যায়। গ্রীষ্মকালীন সবজির যে প্ল্যানিংটা সেটা যেন আমরা আগে করি, যাতে আমরা গরমের সবজিগুলো আর্লি বাজারে নিয়ে সেটা বিক্রি করতে পারি এবং বাজার মূল্য বেশি পাই। শ্রীপুর উপজেলায় চলতি বছর 1700 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। 3 দশক ধরে বিষমুক্ত সবজি বেচাকেনায় এ হাটের সুনাম রয়েছে।
বুশরাত জাহান, মোহনা সংবাদ। বরমী খেয়াঘাটের এই হাটের খবর জানাতে আমাদের সঙ্গে শ্রীপুর থেকে যোগ দিবেন সহকর্মী আলফাজ সরকার। আলফাজ, আমরা জানি যে এই হাটে মাত্র কয়েক ঘন্টায় 10 লাখ টাকার সবজি বিক্রি হয়। আপনি এই মুহূর্তে সেখানে উপস্থিত আছেন, আপনার কাছে জানতে চাই বাকিটা। সবজি এখানে বিক্রি হয়। তো ভোরের আলো ওঠার আগেই কিন্তু এই উপজেলার আশপাশের যে আরো 3টি উপজেলা, সেই উপজেলার প্রান্তিক কৃষক যারা রয়েছেন তারা কিন্তু ট্রলারে করে এই নদীর তীরেই কিন্তু ট্রলারে করে এখানে সবজি নিয়ে আসেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো ট্রলারে করে সবজি আনছেন এবং কৃষকরা তাদের ঠিক যে একেবারে জমি থেকে সরাসরি উঠে এই সবজিগুলো এখানে নিয়ে আসছেন। এখানে টাটকা একেবারে নির্ভেজাল সবজি কিন্তু পাওয়া যায়। এখানে ক্রেতা বিক্রেতারা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যে কিন্তু একেবারে যে ভেজালমুক্ত যে সবজি সেগুলো কিন্তু ক্রয় করতে এখানে আসেন। এছাড়াও আমি আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে এই সবজিগুলোর মধ্যে লাউ রয়েছে, টাটকা লাউ রয়েছে এবং মিষ্টি কুমড়া, টমেটো, কাঁচামরিচ সহ ফুলকপি, পাতাকপি সহ অন্যান্য পণ্য কিন্তু তারা তাদের যে সবজি ক্ষেত থেকে নিয়ে আসেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে শীতলক্ষার বানার অংশে কিন্তু এই বাজারটি হয় আশপাশে যে গফরগাঁও, ময়মনসিংহের গফরগাঁও, গাজীপুরের কাপাসিয়া, এছাড়াও শ্রীপুর উপজেলার অন্যান্য যে কৃষক রয়েছে তারা কিন্তু তাদের সবজি নিয়ে হাটে আসে। তো কৃষকরা আমাকে জানিয়েছেন যে এইবার কিন্তু সবজির দাম কম হয় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও ভাড়া কিন্তু কমেনি বিভিন্ন জায়গা থেকে। তবে একটা বিষয় সুবিধা হয়েছে যে পাশে শীতলক্ষার ভানার অংশ যে নদী থাকায় এই নদী পথে আনার জন্য তারা কিন্তু কিছুটা হলেও তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পেরেছেন। তো আমি কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে কৃষি সম্প্রসারণ এবং কৃষকদের সবসময় পরামর্শ এবং সহযোগিতা দিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছে এই কাঁচা বাজারের সর্বশেষ ফলে। জি, আলফাজ সরকার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্তের জন্য। ইউক্রেন সংকট সমাধানে সব পক্ষকে ছাড় দিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার এই কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কিয়েভের অংশগ্রহণ ছাড়াই ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, যা গ্রহণযোগ্য নয়। দর্শক, এ পর্যায়ে বরাবরের মতো আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির উদ্দিন, স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমরা শিরোনাম পড়ে এসে আপনার সাথে আলোচনায় যাব। অল্প সময়ের মধ্যে আমরা দেখে নেব আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথম আলো শিরোনাম পড়ছি, তারা শিরোনাম করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষে আহত শতাধিক, কুয়েটে উত্তেজনা। পানির হিস্যা পেতে জাতিসংঘে জোরালো দাবি জানাতে হবে, তিস্তা নিয়ে তারেক রহমান। র্যাবের নাম ও পোশাক বদলানো হচ্ছে, প্রয়োজনে নতুন করে গঠন, উপদেষ্টা পরিষদ কমিটির সভা। ইত্তেফাক, তিস্তা বাঁচাতে পদযাত্রায় মানুষের ঢল। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত, এটি বলেছেন আসিফ মাহমুদ। রমজানের আগে দাম বাড়াতে সেই পুরনো কৌশল। বিএনপি ক্ষমতায় এলে আগে তিস্তা সমস্যার সমাধান, অবস্থান কর্মসূচিতে তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন, তিস্তার পানি করুণা নয়, জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে তারেক রহমান। তরুণদের সামরিক প্রশিক্ষণ, ঘুষ চান আদালতের কর্মচারীরা, তিস্তা পারে লক্ষাধিক মানুষ। যুগান্তরের শিরোনাম, বায়ু বিদ্যুৎ খাতে গচ্চা 100 কোটি টাকা, কুইক রেন্টালে মেতে থাকায় গুরুত্ব কমে উইঞ্চ মিলের। পুরনো পথে হেঁটেছে দুদক, প্রেষণে আসা ফ্যাসিস্ট সরকারের অর্ধশত কর্মকর্তা বহাল। উচ্চ সুদও আকৃষ্ট করতে পারছে না আমানতকারীদের। হিমাগারের ভাড়া বেড়েছে 60%, আলু রাখছেন না কৃষক, শিরোনাম ছিল বণিক বার্তার। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্য ডেইলি স্টার,
ফায়ার শেয়ার অফ ওয়াটার আর রাইট নট চ্যারিটি, কুয়েট টেনশনস স্পিল অন টু আদার ক্যাম্পাসেস। যে শিরোনাম দেখে নিলাম, আমরা আলোচনায় যাব। জনাব নাসির উদ্দিন, আমরা শিরোনাম পড়ছিলাম, দুই একটি বিষয় থেকে আলোচিত বিষয়, যেমন আপনি জানেন যে কুয়েটে উত্তেজনা চলছে এবং আজকে বেলা 1টার মধ্যে যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে এবং সেখানে একটা কি বলা যায় যে ভিন্ন রকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার সাথে প্রথমে একটু আসতে চাই। এখানে দাবিগুলো কি এবং কেন মানা হচ্ছে না, বা সেটি ছাত্র রাজনীতির বিষয়গুলো কি? হ্যাঁ, দাবি দেখছিলাম ভিসির পদত্যাগ এবং ছাত্র রাজনীতি ক্যাম্পাসে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সহ তাদের উপরে যে হামলা হয়েছে, শিক্ষার্থীরা একটা ব্রিফিং করেছে, তাদের উপরে হামলা হয়েছে, সেই হামলার বিচার নিশ্চিত করা সহ এই 2-3টা দাবি, 5 দফা দাবি তারা বলেছে, তা আমি 2-3টা বললাম। এই দাবিতে তারা আলটিমেটাম দিয়েছে, একটার ভিতরে পূরণ করতে হবে এবং ক্লাস এবং পরীক্ষা তারা অলরেডি বন্ধ রাখা হয়েছে সেখানে। আমি বলতে চাই, এগুলো তো হয়তো জানা, বুঝতে পারছি আমরা। ছাত্র রাজনীতির বিষয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন, এই ধরনের ছাত্র রাজনীতি এখন কিন্তু প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা দেখছি। প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের উত্তপ্ত অবস্থা মাঝে মাঝেই হামেশাই আমরা এই ঘটনাগুলো দেখছি। এই ঘটনাগুলো ছাত্র রাজনীতি, এর আগে আপনি দেখেন বুয়েটের এক ধরনের রাজনীতি বন্ধ ছিল, বুয়েটে কিন্তু আমরা এখনও ছাত্র রাজনীতি বন্ধ আছে। সেখানেও আওয়ামী লীগ চেষ্টা করেছিল, তাদের ছাত্রলীগ তখনকার, তারা বলছিল যে না, কেন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো, তারা সেটা নিয়ে তারা এক ধরনের আপত্তি তুলেছিল। যদিও এই বন্ধের পিছনে কিন্তু ছাত্রলীগেরও ধরেন এই ক্যাম্পাসে এই ধরনের ঘটনাগুলো ঘটলে যে সমস্যা হয়, ক্যাম্পাসের রাজনীতি থাকলে ক্যাম্পাস কেন্দ্রিক জটিলতা, এবং সেই ক্যাম্পাস কেন্দ্রিক জটিলতা একসময় তার আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিংবা ওইখানের প্রভাব ফেলে হয়। যে এক ধরনের এই কুয়েটে যখন সংঘর্ষ হয়, তখন আশপাশের স্টুডেন্ট কিংবা কুয়েট সংশ্লিষ্ট এর আশপাশের যে জায়গাগুলোতে এক ধরনের উত্তপ্ত কিংবা এক ধরনের সংঘাত মতো অবস্থা তৈরি হয়। এই জন্যই ছাত্র রাজনীতি আমরা কি এইভাবে দেখতে চাই কিনা? আসলে ছাত্র রাজনীতি কেন এরকম হবে? ছাত্র রাজনীতি যে উদ্দেশ্য, ছাত্র রাজনীতি আমরা যদি সেই যুদ্ধের প্রেক্ষাপট চিন্তা করেন কিংবা 52-এর প্রেক্ষাপট চিন্তা করেন, তখন ছাত্র রাজনীতির প্রেক্ষাপটটা কেমন ছিল? তখন ছাত্র রাজনীতি কেন করা হতো? ছাত্র রাজনীতি করার মূল উদ্দেশ্যই তো হওয়া উচিত ছিল যে শিক্ষার মান উন্নয়ন, ক্যাম্পাস কেন্দ্রিক মান উন্নয়ন, হ্যাঁ, জীবন মানে দাবিগুলো সুন্দরভাবে উঠে আসা। সেই দাবিগুলো কি উঠে না আসে যদি এই ধরনের উত্তপ্ত অবস্থা হয়, সংঘর্ষ হয়, মারামারি হয়, যদি আতঙ্ক তৈরি হয় অন্য ক্যাম্পাসের জন্য, পুরো সমাজের জন্য, সেই ধরনের ছাত্র রাজনীতি কেন আমরা টলারেট করছি? কেন আমরা সেটা ক্যাম্পাসের ভিতরের রাজনীতি, ছাত্র রাজনীতি সেটি চলে এসেছে একেবারে বাহিরে, এবং যেগুলো একদম মানে দেশের যারা মানে জাতীয় রাজনীতি যে মানে দলগুলো, সেই দলগুলোর সাথে একাট্টা হয়ে তখন সেটি ভিন্ন দিকে চলে যাচ্ছে। এবং দেখেন ওই কুয়েটের ঘটনা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কালকে রাত থেকেই প্রভাব শুরু হয়ে গেছে। আমরা চাই যে সেই আপনি যেটি বলছিলেন যে পুরনো আমলের যে মানে ছাত্র রাজনীতির যে উদ্দেশ্য ছিল সেখানে ফিরে আসুক। যে আমরা ন্যায্য পানির হিস্যার দাবিতে তিস্তা পাড়ের আপনি জানেন লাখো মানুষের সমাগম, 48 ঘন্টার একটা গেল। সেখানে আমি জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপি ক্ষমতা এলে আগে তিস্তা সমস্যার সমাধান করা হবে। হ্যাঁ, সেই চেষ্টাটা আপনার সাথে গতকালকেও আমরা একটা এই প্রোগ্রামে আলোচনা করেছিলাম, আজকেও সেই একই রকম কথা। দেখুন, আলোচনা করা হবে, আলোচনায় যদি সমাধান হয়ে যেত সেটা বোধহয় সেই আলোচনার পথ 2 ধরনের হতে পারত, তাই না? আপনি 2টি পথ আমি দেখি। একটা হচ্ছে যে বন্ধু আমাকে পানি দাও, এবং খুব সেটা মানে মিউচুয়ালের ভিতরে সেটা হতে পারে, বন্ধু দিলে দিল, অথবা না দিলে কি হবে, তখন তো আমাকে আরও বেশি করা জায়গাতে যেতে হবে, করা অবস্থানে যেতে হবে। এবং তারেক রহমান বলেছেন যে জাতিসংঘে জোরালো দাবি জানানো হবে। সেটাই বোঝাচ্ছি, সেই ধরনের অবস্থায়ও যেতে হবে। এখন 2টা পথ, আপনি যদি বন্ধুত্বের দৃষ্টিকোণ থেকে দেখেন, যদি সেভাবে সমাধান হয়ে যায়, তারা যদি দিয়ে দেয়, সেটা খুব ভালো, সেটা ভালো। অন্য কারণেও আছে, ধরুন আপনি জাতিসংঘে গেলেন বা বহির্বিশ্বে গিয়ে চাপ তৈরি করলেন, তখন কিন্তু ওই যে বন্ধুত্বপূর্ণ অবস্থানটাকে থেকে তখন বেরিয়ে যেতে হবে। অন্য জায়গায় যদি আবেদন করা হয়, দাবি জানানো হয়, তখন আর বন্ধুত্বটা থাকবে না। তো সেই জন্য আমাকে প্রথম এটা হলো যে আমাদের অবস্থানটা কি হবে সেটা আগে একটু পরিষ্কার থাকা উচিত। তবে এখনো পর্যন্ত প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেই যদি এই ধরনের ন্যায্য দাবি, যেটা আমাদের দাবি, সেটা যদি আদায় করা যায় সেটাই ভালো। আমরা সেটি প্রত্যাশা করি যে অন্য জায়গায় চিন্তা করতে হবে, একটি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক। আপনি জানেন যে রমজান আসন্ন, আর মাত্র কয়েকদিন আছে। আজকে আমরা ফেব্রুয়ারি 18 তারিখ। একটি পত্রিকার শিরোনাম পড়তে চাই, যে সমকাল একটি শিরোনাম করেছে যে রমজানের আগে দাম বাড়তে সেই পুরনো কৌশল। পুরনো কৌশল বলতে আমি যেটা কৌশল যেটা দেখে আসছি, সেই আপনার
মোটামুটি আমার বোঝার পর থেকেই সেটা বলতে পারি যে রমজানের আগে আগে আসার পরেই ভোজ্য তেল সংকট হয়ে গেল মনে করুন, বা কোনো একটা পণ্যের সংকট তৈরি হয়ে গেল। সংকট তৈরি হয়ে যাওয়া মানেই বোঝাতে চাচ্ছে যে এইটা ফিরে আসবে যদি একটু দাম বাড়ানো হয়। এরকম একটা কালচার সংস্কৃতি আমরা বহু বছর দেখে আসছি, হয়তো এবারও তো তাই দেখলাম। আপনার মাস 6 আগে একবার ভোজ্য তেলের সংকট তৈরি হলো, দাম বাড়ানো হলো। এখন রমজানে এসে গেছে দোরগোড়ায়, তখন আবার ভোজ্য তেলের সংকট, 5 লিটার পাওয়া গেল 1-2 লিটারে পাওয়াই যায় না, এরকম একটা সমস্যা তৈরি হয়ে গেছে। সেই পুরনো কৌশলেই হাঁটছে। রমজান কেন্দ্রিক এই ধরনের হাঁটার কি, এই ধরনের যে পরিকল্পনা কিংবা একটু ভিন্ন দিকে গিয়ে দাম বাড়ানোর চিন্তা, সেটাকে রোধ করার ক্ষেত্রে মূলত আমার কাছে মনে হয় প্রশাসন যদি আগে থেকেই এটা সতর্ক থাকে যে না তোমরা এইটা করতে পারবা না। আর একটা অপশন হচ্ছে যারা এই কাজটা করে তারা কিন্তু বড় ব্যবসায়ী, এটা এমন না যে খুব ছোট ছোট ব্যবসায়ী থেকে, যদি ছোট ছোট ব্যবসায়ীর সাথে লিঙ্ক আপ হয়তো আছে, কিন্তু সেই প্রথম যেটা একেবারে গোড়া থেকে যদি সেটাকে ফাইন্ড আউট করা যায়। আপনি যদি বাজারে গিয়ে বলেন তোমরা কেন তেল দিচ্ছ না, তোমাদের কাছে কেন তেল নাই, তাহলে কিন্তু সেইটা সমাধান হলো না। এটার গোড়া কোথায়, সেই গোড়াতে গিয়ে আগে থেকেই অ্যালার্ট করে দেওয়া যে এই ঘটনা যেন এবার রমজানে ঘটতে না পারে। এটি রাষ্ট্র করবে, সরকারে করবে। হ্যাঁ, সরকার করতে হবে। আচ্ছা, তারা কি, আমার একই প্রশ্নটা আসে, তারা কি আপনি বুঝতেছেন, আমি বুঝতেছি, উনি বুঝতেছে, সে বুঝতেছে, দেশের রহিম করিম সবাই বুঝতেছে, তারা কেন বুঝে না, বুঝতে চায় না, কোনো ঝামেলা থাকে এসব জায়গায়? দেখুন না, হয় বুঝতে চায় না অথবা ঝামেলা থাকে। ঝামেলা থাকার কি কারণ হতে পারে? আমি আগে ধরুন রাজনৈতিক সরকার কি ঝামেলা হতে পারে, তারা হয়তো, আমি একটা কথা আপনাকে এর আগে একদিন আলোচনায় বলেছিলাম যে রাজনৈতিক সরকার ব্যবসায়ীদের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন করতে হয়। এই সরকার তো সেটাও করার কথা না, তাহলে কেন সেটা পারবে না? এটা মনে হয় আসলে সদিচ্ছার অভাব, কিংবা বিষয়টা অতভাবে গুরুত্ব সহকারে দেয় না, এই ধরনের সমস্যা হতে পারে। সেই সদিচ্ছার অভাবটা যে কোনো সরকারি দেশে থাকুক কেটে যাক, আমরা সেটি প্রত্যাশা করি, এবং জনগণের যে সদিচ্ছা সেটি পূরণ হোক। দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো। সিন্ডিকেটের কারণে বন্ধ মালয়েশিয়ার শ্রম বাজার, সংকট সমাধানে দ্বিপক্ষীয় আলোচনা সহ জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চান বিশেষজ্ঞরা। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে উত্তপ্ত কুয়েট, হামলাকারীদের শাস্তি নিশ্চিতে শিক্ষার্থীদের আলটিমেটাম, ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। মামলা জটিলতায় চট্টগ্রাম বন্দরে নষ্ট হচ্ছে শত কোটি টাকার গাড়ি, প্রতি বছর বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। কাপ্তাই হ্রদের জলে ভাসা জমিতে শুরু হয়েছে বোরো ধানের আবাদ, শ্রীপুরের বড়মি খেয়াঘাটে 4 ঘন্টায় বিক্রি হয় 10 লাখ টাকার সবজি। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।